যায় আবাসিক হোটেলে নিয়ে যায়, সে আমার সাথে শারীরিক মিলামিশা করেন। এনজিওতে চাকরি করতে ওনার কাছ থেকে আমি 50,000 টাকার লোন নিয়েছিলাম। তো তোমার সাথে আমার যে সমস্ত ছবি আছে এগুলো আমি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেবো। একটা ছেলে একটা মেয়ের পটায় কিভাবে তো জানেনি, বিভিন্নভাবে সে আমার পটায় মোটায় কী করলো, ময়মনসিংহ তাজমহল রোড নিয়ে সে মার্কেটের কথা বললা আইনা আমাকে মানে হোটেলে নিয়ে গেছে, নিয়ে যায় আবাসিক হোটেলে নিয়ে যায়, সে আমার সাথে শারীরিক মিলামিশা করার পরে উনি আমার আড়ালে মোবাইল দিয়ে ভিডিও ধারণ করার পরে ওখান থেকে যখন বের হয়েছি তখন উনি আমাকে আবার পরবর্তী প্রস্তাব দেওয়ার পরে ওনার প্রস্তাবে আমি রাজি না হলে উনি আমাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে যে তুমি যদি আমার কথা যদি না শোনো না রাখো তাহলে তোমার সাথে আমার যে সমস্ত ছবি আছে এগুলো আমি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেবো। তখন আমি বলছি এইগুলো আপনি যে ছবি উঠাইছেন আমার পারমিশন ছাড়া আর কীভাবে করছেন? কয়টা আমি আমার টেকনিক থেকে করছি, এটা তুমি বুঝবা না, এখন তুমি কি আমার প্রস্তাবে রাজি আসো বা নাইগা? তখন মনে করেন মান সম্মানের ভয়ে, যেহেতু আমার একটা মেয়ে আছে, আত্মসম্মানের ভয়ে মনে করেন তার কাছে যাইতে আমি বাধ্য নাই, তারপরেও যাইতে হইতো আমার। আসলে ও একটি এনজিওতে চাকরি করতো, পপি সমিতি এনজিওতে। ও মাঠকর্মী ছিল, ওনার কাছ থেকে আমি 50,000 টাকার লোন নিয়েছিলাম, এর মাধ্যম থেকে তার সাথে আমার পরিচয়। তখন সে আমাকে বলছে যেহেতু আমি ডিভোর্স হয়ে গেছি, আমার একটা মেয়ে বাবু আছে, যেহেতু একটা অফিসের লোক আমাকে কিস্তি দিবে, আমার সম্পর্কে সব কিছু জানিনা শুনেই তো দিবে, না জানিনা তো আর একটা ব্যাংক আমাকে লোন দেবে না। তো উনি আমার সব বিষয় জানতো, জানিনা শুনা সে আমাকে তো কিস্তি দিছে, এবং কিস্তি দেওয়ার 2-1 দিন পরে সে আমাকে একাধিকভাবে ফোন দিত, মানে বিভিন্নভাবে কথাবার্তা বলতো, এইভাবে বললা যে আপু আপনি জীবনের দায়িত্ব আমি নিতে চাচ্ছি বা আপনাকে আমি বিয়ে করতে চাচ্ছি, আপনি এরকম একটা স্মার্ট মেয়ে আলাদা থাকবেন, সমাজের মুখে ওটা ভালো দেখা যাচ্ছে না। তখন ভাবলাম যে তো আমারও তো একটা সংসারের দরকার আছে দিন শেষে। তখন সে যখন আমার বিয়ের প্রলোভনা দেখাইবার পরে সে মনে করেন অ্যাকচুয়ালি আমাকে নিয়ে বিভিন্ন আমাদের মোহনগঞ্জ নেত্রকোনা ওখানে যখন সে গিয়েছিল আপনার বাবা মা ছিল না? আমার মা মারা গেছেন আর আমার বাবা হয়েছেন একজন কৃষক, সারাদিন ক্ষেত খামারেই থাকতো। এখন বাড়ির প্রতিবেশীরাও কি দেখছিল না? হ্যাঁ, বাড়ির প্রতিবেশীরা ও যখন মানে কিস্তির ওসিলায় আমার বাসায় যাইতো, আর যখন যাইতো আমার বাসাতে তখন মনে করেন আশেপাশে যে আমার জায়গাটা, ওই জায়গাটার মধ্যে তার কেন্দ্র ছিল, মানে ওই জায়গাটার মধ্যে সে টাকা কালেকশন করতো, তার জন্য উনি যদি আমার বাসাতে যাইতো ওইটা কেউ মানে খারাপ চোখে নিত না। আচ্ছা, এই যে বিবাহিত নারীদের প্রতি অবিবাহিত ছেলেরা বেশি আকৃষ্ট থাকে, বিশেষ করে প্রবাসীদের বউদের সাথে থাকে, কারণ টাকার জন্য। এখন মশিউর কি আপনার থেকে কোনো টাকা নিয়েছিল? মশিউরে যেহেতু এমনি রুমমেট করে থাকতো অফিসের মাধ্যমেই, এমনি 2,000, 3,000, 4,000 করে এরকম মাসে মাসে টাকা নিত। নেওয়ার পরে অ্যাকচুয়ালি এই টাকা পেমেন্টে যায় দাঁড়াইছে 40,000 টাকার মতো। 40,000 টাকা মশিউরকে দিয়ে দিয়েছেন আপনি? হ্যাঁ, 2,000, 3,000 করে এরকম করে টাকা নিত। আচ্ছা, মশিউর এর আগে কোথাও প্রেম করেছিল বা এরকম কিছু শেয়ার করেছিল বা জানেন কিছু? হ্যাঁ, মশিউরে এর আগে বলছিলাম যে আমি যেহেতু একটা ম্যারিড মেয়ে, আমার যেহেতু স্বামী নাই, তুমি একটা আনম্যারিড ছেলে হয়ে আমাকে যে বিয়ে করতে চাও এটা তো পরিবার মেনে নেবে না। হোটেলে নিয়ে যায়, আপনি তো অবশ্যই হোটেলের ভেতরে গিয়েছিলেন, রুমের ভেতরে গিয়েছিলেন, আপনি তখন প্রতিবাদ কেন করলেন না যে আমি হোটেলের ভেতরে যাব না, তুমি কেন নিয়ে যাচ্ছ আমাকে? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আমার এই প্রশ্নটা করছেন ভালো, কিন্তু আমি আমার লাইফে আমি কখনো কোনো আবাসিক হোটেলে আমি যাই নাই। আর যে আমাকে যেই হোটেলে নিয়ে গেছে ওই হোটেলটার নিচে ছিল মানে স্বর্ণকারের জুয়েলার্সের দোকান ছিল, উপরে ডাক্তারের ফার্মেসি ছিল, তারপর হোটেল ছিল। তো এখানে আমার কোনোভাবেই মনে হয় না যে হোটেলের, যখন উনি আগের থেকে হোটেলের মানে ম্যানেজার যাকে বলে ওনার সাথে হয়তো আগেই উনি যোগাযোগ করে সব কিছু পেপারস হয়তো সংগ্রহ করে রাখছে, আমাকে নিয়ে সরাসরি উনি রুমে ঢুকে গেছে। সেদিনকার রুম ভাড়া কে দিয়েছিল? অবভিয়াসলি ওই দিছে।